কর্তব্যরত নার্সকে চড় মারার অভিযোগ সালারের তৃণমূল প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রবিবার সকাল থেকেই এই ঘটনার বিরুদ্ধে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসে প্রতিবাদ দেখাচ্ছেন হাসপাতালের নার্সরা। অভিযোগ, শনিবার রাতে সালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজি বিবি ভোর রাতে তার অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তখনই কর্তব্যরত একজন নার্সকে চড় মারেন তিনি। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এমনটাই অভিযোগ। মহিলা প্রধান এসে নার্সের গালে কষিয়ে চড় মারেন, যার জেরে মাটিতে পড়ে যায় এবং চড়ের আঘাতে নার্সের নাকের হাড় ভেঙে গিয়েছে। অসুস্থ হয়ে পড়ে নার্স। একজন জনপ্রতিনিধির এই আচরণে রবিবার সকাল থেকে একজোট হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ঘটনার প্রতিবাদে হাসপাতাল গেটের সামনে ধর্নায় বসেছেন কর্তব্যরত নার্সরা। তাদের দাবি, 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত প্রধানের সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনাকে ঘিরে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হইচই পড়ে যায়। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। যিনি এসেছিলেন, পেশেন্ট যিনি এসেছিলেন, দেখালেন স্যারকে। স্যার আমাকে বিএসটি টিকিটটা দিয়ে গেলেন, যদি এটা টিকিট। আমি তো প্রথমে পেশেন্ট পাচ্ছিলাম না, না ধরে ডাকলাম নার্স খাতুনকে। নার্স খাতুন নামছিল পেশেন্টটা, নার্স খাতুনকে। তো ওনারা সালা দিলেন, দিয়ে আমার নাম বললাম যে এদিকে আসুন। আমার নার্সিং স্টেশনে যেখানে আমাদের সব জিনিসপত্র যেখানে থাকে, আমাদের নার্সের মেডিসিন থেকে শুরু করে আরও বাকি যে জিনিসপত্রগুলো, ওনাকে ডাকলাম, উনি এখানে আসুন। উনি আসলেন না, এসে বসলেন পেশেন্ট চুপচাপই ছিল। পেশেন্ট সেরকম কিছু করেনি, বাট পেশেন্টের সঙ্গে গিয়ে সে মনে হয় ওনার মা নিজেকে সালারের প্রধান হিসেবে পরিচয় দিলেন উনি। আচ্ছা, তো এসে ওনার থ্রো এটাই, ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যেত না, ওই ঘরে মানে একদম চিৎকার করে, আমি যত জোরে বলতে পারছি না, ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যায় না, ওই ঘরে চ্যানেল করা যায় না, এখানে কেন আসতে হবে? দিদি ওই ঘরে লাইটটা মাঝে মাঝে সমস্যা করে, এখানে চ্যানেলটা করে নিই, তাহলে সুবিধা হয়। বাস এটুকুই বলা হয়েছে। তো উনি সঙ্গে সঙ্গে বলতে থাকলেন, আমি কি জানেন আপনার সকালের মধ্যে চাকরি খেয়ে নেবো, আমি একটা ফোন করবো, এক্ষুনি আপনার চাকরি চলে যাবে, আপনার নাম কী বলুন? বললাম যে দিদি দেখুন, আমি আপনার সঙ্গে ঝামেলায় যেতে চাই না, আমি চাকরি বসে ফোন করুন, দেখি আমার চাকরি দিয়ে খাবে আমি দেখি, কিন্তু আমি আপনার সঙ্গে আমি ঝামেলা করবো না। ঝামেলা বাড়ছে দেখে আমার সিনিয়র ভেতরে লেবার ছিল, তাকে ডেকে আনি, দিদি এরকম বাইরে একটা পেশেন্ট পাঠিয়েছে, ঝামেলা করছে, তুমি আসো। উনি আসলেন, আমি ওনার পিছনে এসেছি। জাস্ট এসে আমি দাঁড়িয়েছি, একজন ভদ্রলোক ছিলেন, ভদ্রলোক বলবো না, একজন লোক ছিলেন, উনি এসে এইরকম থ্রো, তুই খুব বেয়াদব, তোর এত আসপত্তা কিসে, তুই এত সাহস কী করে হয়, তুই সবসময় পেশেন্টের সঙ্গে বাজে ব্যবহার করিস, এরকম পুরো তুই তো তারই থ্রো। তারপর ওনাকে আমাদের যে লিডের স্টাফ ছিল, গ্রুপের স্টাফ মানবতা, ওনাকে আটকাচ্ছিলেন যাতে আমার কাছে পর্যন্ত না আসতে পারেন। উনি মারমুখী হয়ে আসছিলেন পুরো। ওনাকে আটকাতে পিছন দিক থেকে ওই মহিলা তখন ছুটে এসে পুরো একদম মানে আমার গালে এমন এত জোরেটাই থাপ্পড় মারে, আমার পুরো নাকেরটাও ভেঙে গেছে, পুরো বেঁকে গেছে। আমি তো পুরো মানে শকটা একদম যে কী হলো, মানে আমার কিছুক্ষণ বুঝতেই লাগলো যে আমার সঙ্গে কী হলো এটা। আমি পুরো দাঁড়িয়ে না কিছু বলার মতো অবস্থায় ছিলাম। ওখানে সঙ্গে সঙ্গে একটা পেশেন্টের পার্টি ছিল, সে এসে আমাকে ধরে বসালো, দিদি বসেন, শরীর খারাপ করছে ফিরছে। তারপরে আর আমাকে ওখান থেকে ভেতরে নিয়ে আসা হয়, তারপরে আমি ওইদিকে যাই। আমার কমপ্লেন জানানোর জন্য আমাকে এখান থেকে অথরিটি থেকে বলা হয়েছে যে আগে এখানকার একটা নোটিশ লাগবে, তবে সেটা থানায় গিয়ে সেটা অ্যাপ্রুভ হবে। তাছাড়া আমি ডাইরেক্ট গিয়ে হয়তো সেটা আমার পার্সোনাল হয়তো এফআইআর হবে, কিন্তু আমি অন ডিউটি অবস্থায় আমার সঙ্গে এই এত একটা বাজে ঘটনা হলে সেটার কোনো প্রুফ তো থাকছে না। অথরিটি যখন আমার যদি সাথ না দেয়, সেই কাগজটা যদি আমি না পাই, আমার তো কোনো একটা ইয়ে নেই যে আমি অফিসিয়ালে আসছি, সেই কাগজটা এখন পর্যন্ত আমি হাতে পাইনি। আমি ওই স্যারও এখন এসে পৌঁছাতে পারেননি। আচ্ছা, আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন আপনাকে যিনি মেরেছেন? হ্যাঁ, অবশ্যই সিসিটিভি ফুটেজ আছে আমাদের। আচ্ছা, অফিসিয়াল কি নাম ওনার কি জানতে পেরেছেন? জানতে পেরেছেন? আমি ঠিক জানি না স্যার, তবে নিজেকে উনি সালারের প্রধান হিসেবে পরিচয় দিলেন, আচ্ছা। আমি সালারের প্রধান। কটার সময় ঘটনা আপনার এটা? ভোর 4টে থেকে 4:30টার মধ্যে ঘটেছে। আপনার নাম কি? আমার নাম সুরঞ্জনা ঠাকুর। আপনি এখন কি চাইছেন? চাইছি, আজ আমার সঙ্গে এটা হলো, আমি একজন স্টাফ, এটা নয় যে আজকে প্রথম হলো, এর আগেও প্রচুর ঝামেলা হয়েছে, মারার উদ্যোগ তো মানে আগেও হয়েছে, কিন্তু মারা পর্যন্ত যায়নি, কিন্তু আজ সেটা মারে পরিণত হয়েছে। এরপরে ইন ফিউচার আজ আমার সঙ্গে আরও স্টাফ আছে আমাদের মতো, সবার সঙ্গে প্রতিনিয়ত এরকম ঝামেলা হয়ে থাকে। একজন স্বাস্থ্য কর্মদক্ষ আছে, উনিও মাঝে মাঝে এসে মাঝরাতে মানে মদ্যপান করে এসেও মানে এরকম মজুতি করেন। এবার আজকে আমার সঙ্গে এরকম হয়েছে, আমি কাল রাস্তাঘাটে বেরোবো, আমাকে আজকে হসপিটালের ভেতরে এসে মেরেছে, কাল রাস্তাঘাটে বেরোবো, আমার তো জীবন সংশয় হয়ে গেল না, আমি হাইলাইট হচ্ছি।
বলছি, আমাকে তো মানে রাস্তাঘাটে যখন তখন আমাকে মারতে পারে। আমার বাড়ি এখান থেকে অনেকটা দূর, আমাকে রাতেও যাতায়াত করতে হয়, কোথায় বাড়ি যাতায়াত আপনার? করতে হয়। আমার এখানে আমার বাপের বাড়ি ছিল জলসুকি, বাট আমার শ্বশুর বাড়ি এখন বর্ধমান। ওখান থেকে আমাকে মাঝে মাঝে যাতায়াত করতে হয়, আমাকে বাড়ি থেকেও যাতায়াত করতে হয়। তো আমার তো লাইফের কোনো সিকিউরিটি নেই না, এখানে যখন একটা স্টাফের কোনো সিকিউরিটি নেই, একটা হসপিটালের ভেতরে আমার লাইফেরও কোনো সিকিউরিটি নেই, আর অন্য কোনো আদার্স স্টাফেরও নেই। আমার যখন নেই, আর বাকি আমাদের যে নজন আছে তাদেরও নেই। তা আমার তো মানে আমার হয়ে তাদেরও বিচার চাই, মানে আমার তো চাই যে কেন একজন আমি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করতাম, তিনি কিছু বলতে, তারা আমি তাকে না মুখে মুখে উত্তর করেছি নাকি তিনি ডাইরেক্ট এসে আমাকে মেরে দিলেন, কেন মারলেন? এটাকে আমার প্রাপ্য ছিল একটা স্বাস্থ্য সেবিকা হিসেবে। তাদের সেবা করতে আমরা না খেয়ে না দিয়ে, সালার হসপিটাল এত বিজি ওয়ার্ড, মানে 6 ঘন্টা দাঁড়িয়ে, একটা নার্সও জলও খেতে পারে না, একদিন বাথরুম যেতে পারে না, এমনও যায়। সেই যে এত কিছুর পরেও যদি একটা নার্সকে এই ছোট্ট একটা কথা বলার জন্য, এখানে আসুন এই কথাটা বলার জন্য যদি এত বড় হ্যারাসমেন্টের শিকার হতে হয়, তাহলে এর জন্য তোমার বিচার চাই, অবশ্যই চাই। যিনি করেছেন তার তো বিচার চাই, যারা পরে আমাদের যে স্বাস্থ্য আর যে সেবা কর্মীরা আছে তাদের জন্য আমার এর বিচার চাই, ঠিক তার আছে। গ্রেপ্তার চাই। ঠিক আছে, ধন্যবাদ। ব্যাপার করছেন চেঁচামেচি করছে। আমি উঠে আসলাম রীতিমতো, এসে দেখলাম দিদি কী হয়েছে, বললো দিদিকে ইঞ্জেকশন করার জন্য পেশেন্ট তো ওখানে গিয়ে চ্যানেলটা করতে হবে। দিদি বললো যে না, আমি চ্যানেলটা এখানে করে দিই, ভিতরে গিয়ে আমি সিলিন্ডার চালিয়ে দিই। পেশেন্ট মোটামুটি হাঁটা চলা পেশেন্ট। তো আমি প্রধান সাহেবকে আমি বললাম, আমি দেখছি দাঁড়ান, আপনি উত্তেজিত হয় না। আমি গেলাম তাড়াতাড়ি, আমি দেখছি লেবার ওই বড়ো দিদি আছে সিনিয়র, উনি তো আমি ঢুকতে পারলাম না। আমি বললাম, তাড়াতাড়ি আসেন। তো উনি কাজ চেঞ্জ করে ইনি বেরিয়ে আসলেন। আসার পর আমি কিন্তু থামাচ্ছি, সঙ্গে সঙ্গে পাশাপাশি ওনার দেওর সে রুকি ধরেন এই কোনো উল্টোপাল্টা মুখ করে ধরেন উত্তেজিত হচ্ছিলো। ওকে আমি আটকাছিলাম, হাজির ফটোজে পাবেন যে আমি আটকাচ্ছি। আটকানো মানুষ পাই পাশে প্রধান সাহেব আমার পাশে দাঁড়িয়েছিল, মাত্র দুপুরিতে সালাম করে গিয়ে নার্সকে তার আগে তো কথাবার্তা যা বলছে, তুই চাকরি পেলবো এক ফোনে, এইসব নাম কথাবার্তা হওয়ার পর ওই বলতে বলতে তুই চিনিস না আমাকে, কে হ্যান ত্যান, তোর ব্যবহার খুব খারাপ, এই করতে করতে সাটাম করে একটা চল। আর মহিলা আমি আটকাতে পারিনি, আমি ওনার দেওয়ারকে আটকাছিলাম। তো এই মধ্যে একটা চল নিয়ে সঙ্গে সঙ্গে আমি তাহলে কী করলেন আপনি, এই আপনি ধরুন আমি স্টপ, আমি তো হয়ে যান, মানে না হাত দিয়ে আটকাতে পারছি মহিলা, এই ধরুন আমি একবার সেই মানে কর্তব্য বিমূঢ় হয়ে গেছে গানটি। তাহলে কি প্রতিকার চাইছিল? একটু প্রতিকার চাই, ধরুন অন্যায় একটা বিচার সবসময় চাইছি, যে এইভাবে ধরুন আমাদের দিদিরা কষ্ট করে এমনিতেই ওরা তো মানে টলে যায় মাথা ঘোরার মতো অবস্থায়, সেই অবস্থায় ওরা টলে ডিউটি করে, আমাদেরকে মাঝে মাঝে ধরতে হয়, সাপোর্ট করি। সব সত্ত্বেও যদি এই অবস্থায় ডিউটি করার পর যদি এরকম চড় দিতে হয়, আমার মনে হয় যেন এই চড়ের একটা প্রতিকার দরকার আছে। আপনার নাম? মোহাম্মদ মানোয়ার হোসেন, জিডি স্টাফ, সালাম হাসপাতাল। আমাদের এখান থেকে পুলিশকে খবর দেওয়া হয়েছে, আমাদের পুলিশ আসেন এবং আমাদের যে সালারের মাননীয় প্রধান সাহেব, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই ঘটনাটিকে আপনি ঘটিয়েছেন, তখন উনি বলেছেন যে হ্যাঁ আমি মেরেছি। আবার আমাদের পুলিশ বললেন যে স্যার বললেন যে আপনি মেরেছেন, হ্যাঁ আমি মেরেছি। এইভাবে 2-3 বার প্রশ্ন করাতে উনি জবাব দিয়েছেন যে হ্যাঁ আমি মেরেছি। এই রেকর্ডিংটাও কিন্তু স্যাররা, আমাদের পুলিশ বাবুরা কিন্তু রেকর্ডিং করেছে। আবার এটা আমাদের হসপিটালের সিসি ক্যামেরাতেও রেকর্ডিং করে আছে। আবার ওনার যে মেয়েকে নিয়ে এসছেন, যে ওনার মেয়ে কতটা অসুস্থ ছিল সেটা কিন্তু ক্যামেরাতেও দেখা আছে, সিসিটিভি ফুটেজে উঠেছে। উনি আমাদের এমার্জেন্সি রুমে ছিলেন, বসেছিলেন। যখন দিদি আমাদের সুরঞ্জনা বললো যে দিদি আলোর মধ্যে নিয়ে আসুন, আমার একটু সমস্যা আছে, আলোতে অন্ধকার এটা নিয়ে আসুন। উনি যথাযথ এমার্জেন্সি রুমে এসেছিলেন চ্যানেলটা করার জন্য। দিয়ে তারপরে ওনার মায়ের সঙ্গে কি তর্ক, আমাদের কলিগ যে সুরঞ্জনা আছে উনি বলছে এই তুই আমাকে বলিস কীভাবে যে এখানে নিয়ে আসতে, জানিস আমি সালারের প্রধান। বলছে দেখেন দিদি আমি অন্ধকারে সমস্যা হয়ে গেলে আমি আলোর মধ্যে আনতে বলছি, আমি চ্যানেলটা করে দিই, তারপরে আপনি রুমের মধ্যে নিয়ে যান, সেখানে আমি সব এইভাবে উনি কথা বলেছেন। তারপরে দেখছে যে আমি পারছি না, তখন ও আমাকে ডাকতে গেছে, বলেছে দিদি চলো আমি চ্যানেলটা পারছি না, তুমি একটু করে দাও। সেই সময় আমি লেবার রুমে ছিলাম, লেবার রুমে কাজ, একটা যে মা বাচ্চা হয়েছে তার কাজকর্মগুলো করছিলাম। আমি বললাম ঠিক আছে আমি কাজটা সেরে নিয়ে আমি আসছি। আমি যথারীতি 2 মিনিটের মধ্যে চলে এসেছি। স্যারের আমাদের হসপিটালের সিসিটিভিতে ফুটেজটা আছে যে ওনার সাথে কথোপকথনের, ওনার বাচ্চার কীরকম অবস্থা, তারপরে পুলিশ যে রেকর্ডিং করেছে এটা পুলিশেরকে বয়ান দিয়েছে, এটা সবই ফুটেজ আছে আমাদের হসপিটালের সিসিটিভি। পুলিশের কাছেও একটা সিসিটিভি আছে। যে আমাদের 24 ঘন্টা শুধু আমাদের বলি নয়, হসপিটালের
সকল স্টাফের 24 ঘন্টার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আর আমরাও মেয়ে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও উনি মহিলা, আশা করি উনি ভালোভাবেই বুঝবেন আমাদের নিরাপত্তাটা কীভাবে করা যায় বা কীভাবে রাখা যায়। আমরা কাজের ক্ষেত্রে সারাদিন সার্ভিস গিয়েও বাড়িতেও গিয়েও আমরা টেনশনে থাকি, কারণ এই যে থ্রেটেনিং কথাগুলো, এই কথাগুলো সত্যি কথা আমরা মেন্টালিও নিতে পারছি না, আর মানে কোনোভাবেই আমরা এগুলোকে করতে পারছি না। আর এইভাবে মানে এতদিন পর্যন্ত থ্রেটেনিং চলছিল সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও মানে গায়ে হাত তোলা হলো। তাহলে একজন মা একজন অসুস্থ বাচ্চাকে ট্রিটমেন্ট করাতে এসে তিনি আরেকজন বাচ্চাকে মেরে যাচ্ছে, সেও তো কারোর মেয়ে, সেও তো কোনো বাড়ির মেয়ে না, তাই না? আমরা তো প্রত্যেকেই মেয়ে। তাহলে একটা মেয়ে যদি না নিরাপত্তা পায়, তাহলে সেখানে আর মেয়েরা কীভাবে নিরাপত্তা পাবে? একটা সরকারি প্রতিষ্ঠানে সেখানে আমরা ডিউটি করতে এসে যদি সার্ভিস দিতে এসে যদি নিরাপত্তা না পাই, তাহলে আর অন্য জায়গার বাইরে আমরা কীভাবে সেফ? আমরা তো কোনোভাবেই সেফ নয় না। কি চাইছেন? কি চাইছি, যেটা হয়েছে সেটা আমাদের এখন রেজিস্ট্রার যিনি আছেন উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে 12টার মধ্যে উনি আসবেন, এসে আমাদের সাথে কথা বলবেন। আমরা সেজন্য স্যারের অপেক্ষাতেই আছি। কি নাম আপনার? আফরিন সুলতানা, বাড়ি কোথায়? বাড়ি কান্দি। আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন, তাও আবার স্বল্প খরচে? তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে। এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন। খুব স্বল্প খরচে উমরাহ ও হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে। আমাদের ঠিকানা জীবন্তী কান্দি, মুর্শিদাবাদ। উমরাহ হজে থাকছে বিশেষ সুবিধা, ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট, হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। এছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা, সেই সঙ্গে যে কোনো সমস্যার চটজলদি সমাধানও। তাহলে আর ভাবনার কি? একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে। প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ। আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে, কান্দি, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126417410 অথবা 7908682681 এই নম্বরে।